হাজার হাজার জনতার সম্মুখেই শেখ হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলানো হচ্ছে, যেটা সাধারণ মানুষের মনের আশা। অবশেষে 5 আগস্টের এই খুশির দিনে সেটাই পূরণ করল ছাত্র জনতা এবং সাধারণ মানুষ। ডিবি হেফাজতে রিমান্ডে থাকা সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর সব তথ্য দিচ্ছেন। সরকার পতনের আগ মুহূর্তে আওয়ামী লীগের নীতি নির্ধারণী ফোরামে কি আলোচনা চলছিল সেটা উঠে আসে পলকের জবানবন্দিতে। পলক জানান, এক দফা আন্দোলন তীব্র হয়ে উঠলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলেন তিনি। 5 আগস্ট উপলক্ষে নানা বক্তব্য তথ্য প্রকাশ করছে গণমাধ্যমগুলো। প্রথম আলোতে দেখলাম যে শিরোনামটাই হয়েছে এমন, পতনের আগের রাতেও দমনের চেষ্টায় ছিলেন শেখ হাসিনা। উপদেষ্টা মাহফুজ তিনি 1-11 পদধ্বনি মানে আর্মির মার্চের আওয়াজ শুনতে পাচ্ছিলেন। আর 111 সরকার যেটা আসবে, মনে করেন আর্মি যদি আসে তাদের সঙ্গে তো বোঝাপড়া করেই আসবে, তাই না? কেমন বোঝাপড়া? এই যে জুলাই গণ অভ্যুত্থান গত 1 বছর আগে যে ঘটনাটা ঘটে গেছিল 36 দিনে, সেই আলাপটা তো হবেই। সেই ঘোষণাপত্রের বৈধতা নিবে তাদের কাছ থেকে এবং জুলাই সনদপত্রের ঘোষণা নিবে এবং গত 6-7 মাস ওই যে মিনি সংসদে বৈশাখ যেসব আইন পাশ করা হয়েছে বা আইনের জন্য আবেদন করা হয়েছে, যেসব সংস্কার করা হয়েছে, সেগুলা মেনে নেওয়ার জন্য একটা দলিলপত্র হবে, তাই না ভাই? একটা এক্সিট পয়েন্ট তো নিবেই যদি 111 সরকার আসে। আগে কিন্তু ওই যে 111 সরকারে যারা ছিল তারা কিন্তু ওই বোঝাপড়া করেই আর্মিকে ক্ষমতা দিয়ে দিছিল, বুঝছেন? ওরকম কিছু হইতে পারে কিনা, এরকম কিছু আওয়াজ দিল কিনা অথবা ভয় দেখাইলো কিনা, এগুলো কিন্তু ভাববার ব্যাপার। একেবারেই তো পোলাপান না ভাই, যাকে বিদেশে নিয়ে মাস্টার মাইন্ড পরিচয় করা যায় ডক্টর মোহাম্মদ ইউনূস। আসসালামু আলাইকুম দর্শক, আবারও নতুন কিছু গরম গরম খবর নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়ে গেলাম। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি ভিডিওর শুরুতেই আজকের ভিডিওর মূল অংশগুলো আপনারা ভিডিওর শুরুতেই অলরেডি দেখে ফেলেছেন। তো ভিডিওগুলো দেখে তো বুঝতে পেরেছেন, তাই না, যে আজকের ভিডিওটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং সকল বিশ্লেষকের বিশ্লেষণগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন। তারপরে ঠান্ডা মাথায় আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে লিখে আপনাদের মতামত জানিয়ে দেবেন। তো চলুন তাহলে আর কথা কিসের, কথা না বাড়িয়ে সরাসরি একটা লাইক দিয়ে মূল্য বুঝে চলে যায়। হ্যাঁ দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখে আসি সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা। পায়ের আওয়াজ পাওয়া যায়, হ্যাঁ, কাঁধে পায়ের আওয়াজ পাওয়া যায়। যারা বুট জুতা পরে, আর বুট জুতা কারা পরে? আর্মি পরে, র্যাব পরে, পুলিশ পরে। লেফট রাইট যখন করে ওই বুট জুতার যে আওয়াজটা হয় সেটাকেই বলা হয় পায়ের আওয়াজ পাওয়া যায়। আজকে আমার শার্টটাও কিন্তু একটা আর্মি ভাব আছে না, হালকা পাতলা। দেখেন আমাদের মাহফুজ আলম একটা স্ট্যাটাস দিছে, 111 পায়ের আওয়াজ পাওয়া যায়, মানে 111 আওয়াজ পাওয়া যায়। উনি এরকম একটা স্ট্যাটাস দিছে। মজার ব্যাপার কি জানেন? এই স্ট্যাটাসটা নিয়ে সালাউদ্দিন আহমেদ সাহেবকে, বিএনপির বড় নেতা, উনাকে জিজ্ঞেস করছে যে মাহফুজ আলম যে একটা স্ট্যাটাস দিল 111 আওয়াজ পাওয়া যায়, এটা নিয়ে কিছু বলেন। উনি হেসে বলছে যে এটা উনি আবার একটু পরে ডিলিট করে ফেলবে। মাহফুজ আলম কিন্তু কোন স্ট্যাটাস দেয় দিয়ে আবার কয়েক ঘন্টা পর ডিলিট করে ফেলে। ওইটাই উনি বললো যে এটা সিরিয়াসলি নেওয়ার কিছু নাই, এটা আবার উনি ডিলিট করে দিতে পারে। আচ্ছা, ডিলিট করুক আর না করুক, মাহফুজ আলম হঠাৎ এই স্ট্যাটাসটা দিল কেন? কোনো কিছু আওয়াজ পাইছেন নাকি? আওয়াজ পাইতে পারে। এমন হইতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বিরক্ত হইয়া, সে যেহেতু তার এখন কাছের লোক, বলছে দেখো আমার আর ভালো লাগতেছে না, আমার মনে হয় আর্মির ক্ষমতাটা দিয়ে দিই। 111 সরকার যে ভুলগুলা করছিল ওই ভুলগুলা না কইরা আমরা ক্ষমতায় থাকি, আর্মিকে দেশটা দিয়ে দিই, তাহলে আমার মনে হয় সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। কারণ এখন তো কেউ কারো কথা শুনতেছে না। এরকম হয়তো প্রাইভেট আলাপ হয়েছে, ওই আলাপ থেকে বয়স কম তো অ্যাডভান্স দিয়ে দিতে পারে। আবার এটাও হইতে পারে একটা হুমকি, কিন্তু হ্যাঁ, এটা হুমকি হিসাবে নিতে পারেন যে দেখো বেশি তেরিবেরি করবা, ওরকম একটা 111 সরকার আইনা আমরা চুপচাপ বসে থাকুন, তখন কি করবা? আর 111 সরকার যেটা আসবে, মনে করেন আর্মি যদি আসে তাদের সঙ্গে তো বোঝাপড়া করেই আসবে, তাই না? কেমন বোঝাপড়া? এই যে জুলাই গণ অভ্যুত্থান গত 1 বছর আগে যে ঘটনাটা ঘটে গেছিল 36 দিনে, সেই আলাপটা তো হবেই। সেই ঘোষণাপত্রের বৈধতা নিবে তাদের কাছ থেকে এবং জুলাই সনদপত্রের ঘোষণা নিবে এবং গত 6-7 মাস ওই যে মিনি সংসদে বৈশাখ যেসব আইন পাশ করা হয়েছে বা আইনের জন্য আবেদন করা হয়েছে, যেসব সংস্কার করা হয়েছে, সেগুলা মেনে নেওয়ার জন্য একটা দলিলপত্র হবে, তাই না ভাই? একটা এক্সিট পয়েন্ট তো নিবেই যদি 111 সরকার আসে। আগে কিন্তু ওই যে 111 সরকারে যারা ছিল তারা কিন্তু ওই বোঝাপড়া করেই আর্মিকে ক্ষমতা দিয়ে দিছিল, বুঝছেন? ওরকম কিছু হইতে পারে কিনা, এরকম কিছু আওয়াজ দিল কিনা অথবা ভয় দেখাইলো কিনা, এগুলো কিন্তু ভাববার ব্যাপার। একেবারেই তো পোলাপান না ভাই, যাকে বিদেশে নিয়ে মাস্টার মাইন্ড পরিচয় করা যায় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, ওরে পোলাপান ভাবলে ভুল করুম আমরা, হ্যাঁ ভুল করুম। ও উপরে যতখানি দেখতেন মিস্টার মাহফুজ সাহেব, মাটির নিচে আরো বেশি আছে ভাই তার, হ্যাঁ শিকড় অনেক লম্বা, বুঝেন না কেন? সবাইকে সাবধান করা হয়েছে, সাবধান হওয়া উচিত তো ভাই। আমাদের দেশের রাজনীতি নিয়ে কথা বলতে গেলেই না আমার বনিয়ামিন সাহেবের কথা মনে পড়ে। হ্যাঁ সত্যি কথা, মিস্টার বনিয়ামিন অনেক বড় ইউটিউবার, উনি একটা কথা বলেন, চৌধুর জনতা
অনেক জিদ করে এই কথাটা বলে, অনেক রাগে বলে, কিন্তু হ্যাঁ বলে এই চোদুর জনতা কোনোদিনই বুঝবে না। আসলে আমরা বুঝতে চাই না, আমাদেরকে না বারবার বোকা বানানো হয়। গত 50 বছর আমাদেরকে চোদু বানানো হয়েছে। কেন কথাটা বললাম জানেন? এই দেশের রাজনীতি কি জানেন? শত্রুর শত্রু আমার বন্ধু। হ্যাঁ, মনে করেন আপনারা দুজনের শত্রু, আমি যে কোনো একজনের সাথে হাত মিলাই নিলাম, নিয়া দুইজন এক হইয়া ওই যে আপনার শত্রুকে কাবু করলাম। এই রাজনীতিটাই এই দেশে গত 54 বছর হয়ে আসতেছে। প্রমাণ চান? প্রমাণ আপনাদের কাছে আছে, আমি শুধু মনে করাই দিই। দেখেন, যারা বলতো স্বাধীনতার পক্ষে বিপক্ষে, যারা বলতো এরা রাজাকার, যারা রাজাকার বইলা ফাঁসি দিল এতগুলো মানুষকে, তারাই কিন্তু এই দেশে সরকার গঠন করছে এই রাজাকারদের নিয়ে। হ্যাঁ, নাহলে সরকার গঠন করতেই পারে না। জামাতে ইসলামকে নিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করছে না ভাই? করছে তো, তাই না? দেখছেন কেন? ওই টাইমে বিএনপি তার শত্রু, বিএনপিকে কাবু করতে হবে। দেখেন, বিএনপিকে কাবু করার জন্য নিজের আদর্শ থেকে বাইরে হয়ে গেল। ওই যে রাজাকার, স্বাধীনতার পক্ষে আর বিপক্ষে, এটার বাইরে যায় জামাতে ইসলামের সাথে হাত মিলাইয়া, হেজাব কইরা, হাতে তসবিহ নিয়া শেখ হাসিনা সরকার গঠন করছে তো ভাই, আমরা এটা দেখছি তো। আবার দেখেন, এই জামাতে ইসলামের সাথে এই বিএনপি কি সরকার গঠন করে নাই? করছে। কারণ ওই যে ওইখানে ওই একই অঙ্ক, শত্রুর শত্রু আমার বন্ধু। আওয়ামী লীগকে কাবু করতে হবে, এখন শত্রুর সাথেই বন্ধুত্ব কইরা নিয়া ওকে কাবু করা হোক। দেখছেন বনিয়ামিন যে বলতো আমাদেরকে চোদু, হ্যাঁ আমরা চোদু। দেখেন, ওনারা কিন্তু ক্ষমতায় থাকার জন্য একে অপরকে ব্যবহার করতেছে, শত্রুকে বন্ধু বানাইতেছে, বন্ধুকে শত্রু বানাইতেছে। এই রাজনীতি করতে করতে 2025 চলে আসলো, জুলাই গণ অভ্যুত্থান হয়ে গেল, একটা বিপ্লব হয়ে গেল, একটা বছর পার হয়ে গেল। এই যে একটা বছর কাটাইলেন, বুকে হাত দিয়ে বলতে পারবেন স্বস্তিতে কাটাইছেন? না, একদম না। সবাই আমরা টেনশনে ছিলাম, যে যে অ্যাঙ্গেলে টেনশন করতে পারে, বুঝছেন না? আমি যদি এখন আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ করতাম, তাহলে আমার ওইটা টেনশন। আমি বিএনপি করলে বিএনপির টেনশন, জামাত করলে জামাত টেনশন, আমি শিবির করলে শিবির নিয়ে টেনশন। যে যার পক্ষে, একেবারে নিরপেক্ষ লোক তো নাই ভাই। পাগল ছাড়া নিরপেক্ষ কেউ হয় না, এটা বেগম খালেদা জিয়াই বলছেন। দেখেন ভাই ব্রাদার, একটা বছর আগে আমরা একজন শত্রুকে তাড়াইছি, দেশের বড় শত্রু, যাকে আমরা বলি স্বৈরাচার। হ্যাঁ, হায় হায়, জানেন আমাদের মহামান্য রাষ্ট্রপতি বলছে স্বৈরাচার, ফ্যাসিবাদ সরকার শেখ হাসিনা, সে মানুষের উপরে জুলুম করতো, অত্যাচার করতো, যার জন্য তার পতন হয়েছে। কে বলছে? মহামান্য রাষ্ট্রপতি। আজকে এই কথা মিডিয়াতে চলে আসছে। চিন্তা করেন, ওই যে শত্রুর শত্রু আমার বন্ধু, ওই অঙ্কিতে চলে গেছে আমার। দেখেন, এক বছর আগে এনসিপি, আজকের এনসিপি, তখন তো আর চিন্তাম না। এই জওয়ানরা, জামাতে ইসলাম, বিএনপি, শিবির, বাংলাদেশে যত জনগণ আছে, যারা ভাই জুলুমের শিকার হয়েছে, যারা জালিমের দ্বারা জুলুমের শিকার হয়েছে, সবাই তো রাস্তায় নাইমা গেছিল, সবাই কিন্তু এক প্ল্যাটফর্মে আসছে, যার জন্য উনাকে দিল্লিতে চলে যাইতে হয়েছে। কিন্তু উনি দিল্লি পৌঁছার সঙ্গে সঙ্গে এদিকে আবার ফাটল ধরে গেল, এক জায়গায় কিন্তু কেউ থাকতে পারলো না। এনসিপি কে নিয়ে সবাই টেনশন হয়ে গেল, বড় বড় দল সারাক্ষণ এনসিপি কে নিয়ে কথা বলতো। ভয়াবহ একটা ব্যাপার দাঁড়ায় গেছিল যে এনসিপি ভাই কি জানি একটা ব্যাপার। এইভাবে এনসিপি আস্তে আস্তে পপুলার হয়ে গেল, একটা জায়গায় পৌঁছে গেছে ভাই। মাত্র 5-6 মাস আগে জন্ম নেওয়া একটা দল এই পর্যন্ত যে আসছে, এটাই তো এনাফ। এনাফ ভাই, এখানেই ফুল স্টপ না, আরো তো আছে সামনে। কিন্তু এক জায়গায় কি থাকতে পারলো? আওয়ামী লীগকে যারা তাড়াইলো, তারা কিন্তু এক জায়গায় থাকতে পারলো না। বিএনপি, জামাত, এনসিপি, তিনজন তিন দিকে চলে গেল, এক জায়গায় তো হইলো না। 3 জায়গায় যাওয়ার পরই আবার ওই রাজাকার রাজাকার ধ্বনি আসতে লাগলো, যেটা ভয়াবহ। একটা স্লোগান, এটা শুধু স্লোগান না, এটা বিরাট বড় সাবধান বাণী জামাতে ইসলামের জন্য, ইসলামিক মাইন্ডের সবার জন্য। ওদের বুঝতে হবে যে এই স্লোগান বারবার ফেরত আসবে এই রাজনীতির মাঠে, কারণ এখানে ওই যে শত্রুর শত্রুকে বন্ধু বানায়া রাজনীতি করা হয়, আমাদেরকে চোদু বানানো হয়। কিন্তু আমরা কি সারা জীবন চোদু থাকবো? না না না, সারা জীবন চোদু থাকতে পারি না। আমাদের প্রত্যেকটা ভোটকে সম্মান জানাবার জন্য পিআর সিস্টেম চালু করতে যাচ্ছে। আমাদের প্রত্যেকটা ভোটের মূল্যায়ন করতে হবে। হ্যাঁ ভাই, আমাদের প্রত্যেককে ভোটের যদি মূল্যায়ন করে, আর আমরা যদি সচেতন হই, আমরা যদি নিজেকে বিক্রি না করি, আমরা যদি সিঙ্গারা, হালুয়া, রুটি, বিরিয়ানির লোভে না পড়ি, আমরা যদি আমাদের সঠিক নেতাকে বাইসা না নিতে পারি, তাহলে ভাই দুর্ভাগ্য না ভাই, দুর্ভাগ্য। কিন্তু এই দুর্ভাগ্য মেনে নেওয়া যাবে না, একদমই না। আগামীকাল ঘোষণাপত্র আসতেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার দক্ষিণ প্লাজায় থাকবেন সংসদ ভবনের, সেখানে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হবে। আর এই ঘোষণাপত্র কি, এটা তো আলোচনা হয়েছে আমাদের। আর এই ঘোষণাপত্রতে কি কি থাকতে যাচ্ছে এগুলো আমরা সবাই মোটামুটি জানি, না জানলেও কালকে 5টার সময় স্যারের মুখ থেকে আমরা সবাই শুনবো, বুঝতে পারবো। এই একটা জায়গায় সবাইকে একসঙ্গে চাই। একটা গুজব শুনতেছি যে বিএনপি কে দাওয়াত করা হয় নাই এই ঘোষণাপত্রে, এটা আমার বিশ্বাস হয় না, বিশ্বাস করতে পারছি না। আমার মনে হয় এটা গুজব, এটা বিশ্বাসযোগ্য কোনো কথা না। যাই হোক, আগামীকাল 5টার পরেই আমরা বুঝতে পারবো আমরা কোন সরকারে আছি, বিপ্লবী সরকারে আছি নাকি ওই যে নির্বাচন দিবার জন্য যে আসে তত্ত্বাবধায়ক সরকার, সেই সরকারে আছি। সংবিধান কি বলে এই সরকারের কথা আগামীকাল বোঝা যাবে। ভাই অনেকে সংবিধান সংবিধান বইলা টক শুনতে না গলা দিয়া, বুঝছেন, ফেনা তুলা ফেলাইতেছে। ওদেরকে কি কইরা বুঝাইবেন এই সংবিধান মাইনা কি? শেখ হাসিনা বিদেশ চলে গেছিল, সংবিধানের কোথাও লেখা আছে যে এইভাবে গণভবন সবাই ঘেরাও করবে আর এইভাবে হেলিকপ্টারে কইরা উনি পালায়া যাবে, উনাকে সেনাপ্রধান সহযোগিতা করবে বা করতে হবে? সংবিধানে এরকম কিছু লেখা আছে?
লেখা নাই। উনি কার কাছে বুঝাই দিয়ে গেল দেশকে? উনি যে শপথ নিয়ে আসছিল ওই শপথ কোথায় গেল? এবং উনি তো একা যায় নাই, ওনার 300 পার্লামেন্ট মেম্বার সহকারে উনি চলে গেছে, সঙ্গে ইমামও চলে গেছে, বাইতুল মুকাররমের ইমাম সুদ্ধা নিয়ে চলে গেছে, কেউ তো নাই। তার মানে কি ওই সংবিধান তো ভাই সেই দিনই শেষ হয়ে গেছে, কবর হয়ে গেছে। এটা নিয়ে নতুন আলোচনা করার কি আছে? নতুন সংবিধান আসতে হবে, জুলাই ঘোষণাপত্র সেই সংবিধানে অবশ্যই থাকবে। যারা এই যে বুদ্ধিজীবীরা আপনারা বারবার এসে 71কে সামনে তুলে ধরেন, 24-এর সাথে 71-এর তুলনা করেন, আসলে আপনারা মানুষ ভালো না। হ্যাঁ বাবিয়ে, আমি যে শুনি গান গাইতে আছে জলনাটার ফাঁসে বসা, কয় একবার পাইলে দয়াল মুর্শিদ তোমায় ছাড়বো না। কেমনে ঘটিল, কিভাবে ঘটিল, এত শত বুঝি না রে মুর্শিদ, একবার পাইলে দয়াল মুর্শিদ তোমায় ছাড়বো না। মুস্তাফা কয় বন্ধ করো, ঝড়ে বক মরছে, পিরালিয়ার নাম হয়েছে। ঘটনার প্রেক্ষাপট দেখাম, আমাদের বিএনপির যিনি নেতা আছেন সালাউদ্দিন সাহেব কি পরিমাণ অলিয়া উলিয়া পর্যায়ে পৌঁছে গেছে। উপদেষ্টা মাহফুজ তিনি 1-11 পদধ্বনি মানে আর্মির মার্চের আওয়াজ শুনতে পাচ্ছিলেন। তো তারই শোনার মধ্যে যে কি পরিমাণ পার্থক্য আছে বা ভেজাল আছে সেটা নিয়ে বাংলাদেশে সবার আগে মন্তব্য করেছিলেন সালাউদ্দিন সাহেব যে 1 ঘন্টা পরেই উপদেষ্টা মাহফুজ এই পোস্ট ডিলিট করে দিবেন। কেউ কেউ বলছেন সেনা প্রধানের ভয়ে। দেখেন চেয়ারে বৈশা অনেক পাকনা পাকনা কথা বলা যায় কথিত মাস্টারমাইন্ড উপদেষ্টা জনাব মাহফুজ আহমেদ। এমন স্টেটাস আপনি দিবেন কেন যে স্টেটাস রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করে? এমন স্টেটাস আপনি দিবেন কেন যে স্টেটাস দেওয়ার ঠিক 1 ঘন্টা পরেই আপনি পোস্ট ডিলিট করবেন? বিএনপির রাজনীতিবিদ জনাব সালাউদ্দিন সাহেব জানে বা অনেকে ধারণা করছিল। দর্শক, গতকালকে আপনাদের খেয়াল থাকার কথা, বর্তমান সরকারের এই মুহূর্তে পোস্ট ডিলিটকারী উপদেষ্টা মানে আমাদের প্রধান উপদেষ্টা সেই কি বলা যায় সেই খাতায় নাম লেখাইছে, তিনিও মাইলস্টোনের জন্য পাবলিকের কাছে টাকা পয়সা চাওয়া দেওয়া বা পোস্টটা তিনিও ডিলিট করছিলেন। তো মাহফুজ সাহেব বাংলাদেশে আবারও 1-11 একটা পদধ্বনি শুনতে পেয়েছেন, মানে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করবে। সেনা প্রধানকে নিয়ে তাদের মন মতো যার যখন খুশি কথাবার্তা বলে। আর গেল স্বাধীনতা পরবর্তী সময় বারবার বলছি যে সেনা প্রধানকে নিয়ে এত ধরনের কথা অনলাইনে অফলাইনে কেউ বলার দুঃসাহস দেখায়নি। সময়টা খারাপ যাচ্ছে সম্ভবত, অথবা দুর্বল প্রশাসক। যাই হোক, উপদেষ্টা মাহফুজ দিন শেষে তার পোস্টটিকে সরিয়ে নিয়েছেন। ফেসবুকে দেওয়া যে তার পোস্টটি ছিল যে আবারও 1-11 পদধ্বনি শুনতে পাচ্ছেন, বাট তিনি বলছিলেন যে দিন শেষে জুলাই বিজয়ী হবে। আমি তখনই বলছিলাম যে বাবা এই চেতনার কথা বাদ দেন, বাঙালি এগুলা এখন আর খায় না, হাহারি এক দেয়, হাহারি একটার মধ্যে নতুন খোরাক যোগাইছেন। সন্ধ্যা 6:40 দিকে ফেসবুকে মাহফুজের দেওয়া পোস্ট 1-11 পদধ্বনি শোনা যাচ্ছে। পোস্ট দেওয়ার 1 ঘন্টাও যায় নাই, আধা ঘন্টাও যায় নাই, 26 মিনিট পরই নিজ থেকে আবার সেই পোস্টটি তিনি ডিলিট করে দেন, আপডেট করেন। সেখানে তিনি লিখছিলেন, আমি দুঃখিত যে প্রথম পোস্টটা ছিল 6:40 23 মিনিট পরে, এটাকে আবার এডিট করে আপডেট করছিলেন যে তবে জুলাই জয়ী হবে, জনগণের লড়াই পরাজিত হবে না। উপদেষ্টা মাহফুজের এই পোস্টটি যখন সামনে বিষয়টা নিয়ে আলোচনার মন্তব্যে আসলো, ঠিক কয়েক মিনিট পরেই আপনার তিনি পোস্টটি ডিলিট করে দিয়েছেন। এরপরে এই বিষয়টা নিয়ে হাস্যরসাত্মক একটা অবস্থান তৈরি হয়ে গেছে। আমরা যদি দেখি তিনি আপনার পোস্টটি সরিয়ে দিয়েছেন। তো কেন দিলেন? সেনাবাহিনী থেকে হ্যালো আসছে নাকি অন্য কোনো যন্ত্র থেকে হ্যালো আসছে? উপদেষ্টা মাহফুজ মাঝে মাঝে ফিলোসফি কপচান। তো সেই ফিলোসফি কপচাইতে গিয়া আসলে তিনি রাষ্ট্র ক্ষমতার এই চেয়ারে বসার পরে কতটুকু তার ফিলোসফিগুলো বাস্তবায়িত করতে পারছেন সেটা হচ্ছে কথা। এমন কোনো কাজ করবেন না যেন মানুষের কাছে আপনাদের ওজন যেই হারে পড়া শুরু হয়েছে প্রতিনিয়ত নিজেরা হাস্যরসের পরিণত হচ্ছেন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে আজকে কি বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম, আজকের টপিকটা ছিল কি। তো যদি বুঝে থাকেন, যদি জেনে থাকেন, তাহলে অবশ্যই আজকের ভিডিওগুলো দেখে আপনাদের মতামতটাকে সেটা এখন কমেন্ট বক্সে লিখে দিন। আর হ্যাঁ, এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেল নাসির স্ন্যাক মিডিয়া সেন্টার সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যেই যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারে একজন সদস্য হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।